হ্যালো এভরিওয়ান, সবাই স্বাগত জানাচ্ছি আজকে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার বেসিক টু অ্যাডভান্স কোর্সের নতুন একটা চ্যাপ্টারে, যেটা নাম হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন, তার লেকচার 1-এ। কেমন আমরা আমাদের এই কোর্সে নিয়মিত ক্লাস নিচ্ছি, পিডিএফ সরবরাহ করতেছি, প্রবলেম সলভ করাচ্ছি, এক্সাম নিচ্ছি। তো এই চারটার সমন্বয়ে আশা করি তুমি কোর্সটা এনজয় করতেছো। আমাদের এই চ্যাপ্টারে প্রায় 20 থেকে 25টা লেকচার লাগবে। আমরা একদম ইন ডিটেলস মানে A to Z সব শেষ করে ফেলার চেষ্টা করবো। কেমন আশা করি চ্যাপ্টারটা তোমরা অনেক এনজয় করবা। তবে একটা জিনিস বলে রাখি, আমরা এখানে মানে প্রতিটা ম্যাথ করার সময় আমরা এইচএসসিতে কীভাবে করবা সেটাও দেখাই দিব, আর কীভাবে শর্টকাটে স্টোইকিওমেট্রি দিয়ে করবা সেটাও আমরা দেখাই দিব। কেমন তো চলো শুরু করা যাক। আমরা একদম বেসিক পার্ট থেকে স্টার্ট করব। তো এটার চ্যাপ্টার নাম হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন। আমরা এখানে বিভিন্ন জিনিস পরিমাণ করে থাকি। তো এখানে ফার্স্ট অফ অল আমাদের পরিমাণগত রসায়ন পড়ার জন্য মানে এখানে কিছু জিনিস হরহামেশা আমাদের ইউজ হবে, যেমন বিভিন্ন মৌলের পারমাণবিক ভর। এটা জানাটা আমাদের জন্য খুবই জরুরি, কারণ এখানে অনেক মৌলের তোমাকে হচ্ছে যে পারমাণবিক ভর মুখস্থ রাখতে হয়। তো চলো আমি তোমাকে এখানে আগে অ্যাট ফার্স্ট বিভিন্ন মৌলের পারমাণবিক ভর করে তোমাকে লিখে দিব। কেমন এটা ছক আকারে লিখে দিয়ে আসো। সো আমরা এখানে একটা ছক করে ফেলবো, সো একটা দাগ দিয়ে দিই আমরা এখানে। যেগুলো ইম্পর্টেন্ট আমরা কিন্তু সেগুলোই মনে রাখবো। কেমন যেগুলো হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হয় আসলে, কারণ ওই ডাটাগুলো পরীক্ষায় এখন দেওয়া থাকবে না তোমার। কেমন ওইগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে চলো আমি ছক করে দিচ্ছি এখানে একটা। তারপর আমি একটা কাজ করি, এখানে একটা ঘর করে দিই, তারপরে এখানে একটা ঘর করে দিই, দেন এখানে একটা ঘর করে দিই। ওকে, তার আমরা এখানে লিখবো তোমার উপরে আমাদের এখানে থাকবে হচ্ছে মৌলের নাম। এখানে লিখবো আমরা মৌলের নাম, আর এখানে দিচ্ছে তার পারমাণবিক ভর, পারমাণবিক ভর। আর এখানে লিখবো আমরা সেম আবার মৌলের নাম লিখবো, মৌলের নাম। আর এখানে লিখবো হচ্ছে আমরা পারমাণবিক ভর। এখানে লিখবো হচ্ছে আমরা পারমাণবিক ভর। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, মৌলের নাম আমরা যদি এখানে মৌলের নাম যদি হাইড্রোজেন হয়ে থাকে, তার পারমাণবিক ভর হয়ে থাকে কত আমরা সবাই জানি 1। তারপরে আমি যদি এটা দাগ দিয়ে দিয়ে যাই সেখানে আমাদের হাইড্রোজেনের পারমাণবিক ভর কত হয়ে থাকে, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। দেন তুমি যদি যাও কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 হয়ে থাকে, আমরা সবাই জানি কার্বনের পারমাণবিক ভর আমাদের এখানে 12 হয়ে থাকে। তারপরে এরপরে যদি আমরা যাই, এরপরে কি আছে বলতো, এরপর আছে তোমার নাইট্রোজেন হচ্ছে 14 হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। নাইট্রোজেনটা আমরা এখানে লিখে দিলাম। তারপরে কি আছে, তারপরে আছে তোমার অক্সিজেন। আমরা সবাই জানি আমাদের অক্সিজেন হচ্ছে কত হয়ে থাকে, 16 হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা তো অক্সিজেনের পরে কি আসবে, অক্সিজেনের পরে আসবে তোমার সোডিয়াম। অক্সিজেনের পরে আসবে তোমার সোডিয়াম কত হয়ে থাকে, এটা পারমাণবিক ভর 23 হয়ে থাকে। তারপরে যদি আমরা যাই, এখানে আসো, পারমাণবিক ভর কীভাবে ক্যালকুলেট করে সেটাও শিখাই দিব, টেনশন নিও না। তারপর আসবে তোমার এখানে ম্যাগনেসিয়াম হয়ে থাকে তোমার 24 হয়ে থাকে। ম্যাগনেসিয়ামের পরে আসবে তোমার অ্যালুমিনিয়াম। কেমন ম্যাগনেসিয়ামের পরে কি আসবে আমাদের কাছে এখানে, ম্যাগনেসিয়ামের পরে আসবে তোমার কাছে এখানে অ্যালুমিনিয়াম। ঠিক করে লিখে ম্যাগনেসিয়ামের পর আসবে অ্যালুমিনিয়াম কত হয়ে থাকে, অ্যালুমিনিয়াম হয়ে থাকে 27। তারপর আসবে তোমার ফসফরাস, এরপর আসবে তোমার সালফার। দেখো অ্যালুমিনিয়ামের পরে আসবে তোমার কাছে এখানে আসবে আমাদের কাছে ফসফরাস। এখানে আসবে ফার্স্টে ফসফরাস হয়ে থাকে তোমার এখানে 31 হয়ে থাকে। আর লাস্টে আসবে আমাদের কাছে এখানে সালফার। লাস্টে গিয়ে আসবে আমার কাছে এখানে সালফার আসবে। তাহলে দেখো এখানে সালফার যেটা আছে আমাদের সালফার হয়ে থাকে তোমার 32 হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটাকে বক্স করে দিয়ে আসো। ওকে, আমরা মোটামুটি এগুলো দেখলাম। আবার ডান পাশে আমরা কিছু এলিমেন্ট দেখবো এখন। ঠিক আছে, এটা আমাদের এখানে গেছে, এটা এখানে গেছে। ওকে, তারপর এখানে গেছে, এটা চলে ফিল আপ করে দিই। কেমন আচ্ছা, তার আমরা ফসফরাস দেখলাম, সালফার দেখলাম। এরপরে কি আছে, এরপরে হতে পারে তোমার হচ্ছে ক্লোরিন হতে পারে। ক্লোরিন হচ্ছে তোমার 35.5 হয়ে থাকে। তারপর হয়ে থাকে তোমার হচ্ছে পটাশিয়াম হচ্ছে 39 হয়ে থাকে। তারপর হয়ে থাকে তোমার কাছে ক্যালসিয়াম তোমার কাছে এখানে 40 হয়ে থাকে। তারপর হয়ে থাকে তোমার কাছে হচ্ছে ক্রোমিয়াম হয়ে থাকে তোমার কাছে 52 হয়ে থাকে। তারপর হতে পারে তোমার কাছে ম্যাঙ্গানিজ হয়ে থাকে তোমার কাছে 55 হয়ে থাকে। তারপর হতে পারে তোমার কাছে আয়রন হতে পারে তোমার কাছে 55.85। তারপর আছে তোমার কাছে কি বলতো নিকেল হচ্ছে তোমার হচ্ছে যে 58.7। এগুলো কিন্তু সব মুখস্থ রাখতে হবে। কেমন সব এগুলো মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষা তোমার লাগবে ম্যাথ করার সময়। 58.7। তারপর হতে পারে তোমার কাছে হচ্ছে কপার 63.5 হয়ে থাকে। আর হতে পারে জিঙ্ক, এগুলো তো আরও ইম্পর্টেন্ট। দেখবো তড়িৎ রসায়ন চ্যাপ্টারও এটা লাগতেছে 65.4 হয়ে থাকে। কেমন তো এই জিনিসগুলো কিন্তু আমরা মুখস্থ করে রাখবো। আমাদের কাছে বেসিক্যালি আমরা ক্যালসিয়াম পর্যন্ত আগে থেকে জানতাম। আমাদের এই ক্রোমিয়াম থেকে হচ্ছে নতুন করে শুরু, ক্রোমিয়াম 52, ম্যাঙ্গানিজ 55, আয়রন 55.85, নিকেল হচ্ছে আমাদের 58.7, তারপরে কপার হচ্ছে তোমার 63.5, আর জিঙ্ক হচ্ছে তোমার 65.4। এরপর তো আমরা নেক্সটে চলে যাই। আসো, নেক্সট আমরা এখন দেখবো কিছু যৌগ বা মৌলের স্পেশাল নাম। কয়েকটা যৌগ বা মৌলের স্পেশাল নাম আমাদের দেখতে হবে। 1 নম্বর যেটা ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে, এটাকে আমরা নর্মালি কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি ক্যালসিয়াম
এটাকে আমরা বলে থাকি ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম, এটাকে আমরা নাম দিয়ে থাকি ক্যালসিয়াম অক্সাইড নাম দিয়ে থাকি। তো এই ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে এটার কিছু স্পেশাল নাম আছে, যেমন এটাকে আমরা চুন বলে থাকি, অথবা এটাকে আমরা কুইক লাইমও বলি। এটাকে আমরা কি বলি? কুইক লাইম। এটাকে আমরা বলে থাকি তোমার কুইক লাইমও এটাকে আমরা বলে থাকি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে তোমার কাছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে আমরা বলি হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে? আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অপর নামগুলো কি হইতে পারে এখানে? এটাকে আমরা বলে থাকি কলিচুন। এটাকে আমরা বলি কলিচুন। দেন তুমি যদি যাও কার্বন, এটার নাম তোমার কার্বন। আর এটার স্পেশাল নামগুলো কি হতে পারে? কোক বা চারকোল। এটাকে আমরা কোক বা চারকোলও বলে থাকি। কোক মানে কয়লা আর কি। ওকে, তারপরে এরপর আছে যেটা, সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে আমরা তোমার বলে থাকি এখানে, এটার নাম তো এমনি ক্যালসিয়াম কার্বনেট লিখি আগে। ক্যালসিয়াম কার্বনেট। আর এটাকে আমরা স্পেশালি কী নামে ডাকি? এটাকে আমরা ডাকি চুনা পাথর ডাকতে পারি। এটাকে আমরা চুনা পাথর বলতে পারি, চুনা পাথর। অথবা এটাকে আমরা বলতে পারি মার্বেল পাথর। এটাকে আমরা বলতে পারি মার্বেল পাথর। তারপর এটাকে আমরা বলতে পারি চক। এটাকে আমরা কি বলতে পারি? চক বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, আর কিছু জিনিস এই চ্যাপ্টারে আমাদের মনে রাখতে হবে। কী কী জিনিস? যেমন আমরা মোলার ভর বলতে কি বুঝি? মোলার ভর, এটা নিয়ে আমি ডিটেলস আমরা একটু পরে আলোচনা করবো, জাস্ট আমি জানাই রাখি তোমাকে। মোলার ভর বলতে আমরা বুঝি তোমার এখানে 22.4 লিটার আয়তনের, 22.4 লিটার আয়তনের গ্যাসের ভর। মোলার ভর বলতে আমরা কোনটা বুঝি? গ্যাসের ভর। অথবা এটা আসলে উল্লেখ করা উচিত এসটিপিতে। মোলার ভর বলতে আমরা বুঝি এসটিপি জিনিসটাকে, সেটা সামনে বুঝাই দিব, টেনশন নিও না। জাস্ট আবার লিখে রাখি, পরে এগুলোর প্রত্যেকটা গুরুত্ব কী জিনিস আমি এগুলো বুঝাই দিব, কেমন? আচ্ছা, তাহলে মোলার ভর বলতে আমরা কি বুঝতেছি? এসটিপিতে 22.4 লিটার তোমার এখানে আয়তনের গ্যাসের ভর। মোলার ভরকে কিন্তু আমরা বড় হাতের এম দিয়ে প্রকাশ করি। মোলার ভরটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি? আমাদের বড় হাতের এম দিয়ে আমরা প্রকাশ করতে পারি, কেমন? আচ্ছা, তাহলে আমাদের এখানে মোলার ভর জিনিসটা কি? এসটিপিতে 22.4 লিটার আয়তনের গ্যাসের ভর। অথবা 6.023 ইন্টু বা 022 6.022 ইন্টু 10⁻23 টি অনুর ভর। অনুর ক্ষেত্রে অনুর ভর হবে, অথবা তুমি চাইলে এখানে পরমাণু দিয়েও বুঝাতে পারো। সব ক্লিয়ার করে দিব, টেনশন নিও না। এতটি পরমাণুর ভর হইতে পারে, মানে তুমি যদি চিন্তা করো, তুমি যদি অক্সিজেন পরমাণুর মোলার ভর বের করো, তখন তুমি অক্সিজেন পরমাণুটা বসাবা, আর অক্সিজেন অণুর বের করলে তখন তুমি এখানে অণুরটা বসাবা। মানে ব্যাপারটা হচ্ছে পরমাণু, এটা যদি পরমাণুর হয় তাহলে এটা পরমাণুর হবে, এটা যদি অণুর হয় তখন এটা অণুর হবে, কেমন? আচ্ছা, তাহলে আমরা এটাকে এখানে, তাহলে এরপর আরেকটা কী বলতে পারি? এটা আরেকটা প্রকার আছে, এটা হচ্ছে যে 1 মোল 1 মোল যৌগের 1 মোল যৌগের ভর। 1 মোল যৌগের ভরও বোঝায় এটা দিয়ে। তাহলে এটা দিয়ে এই আমাদের মোলার ভর দিয়ে আমরা কী বুঝে থাকি? এসটিপিতে 22.4 লিটার আয়তনের গ্যাসের ভর বুঝে থাকি। আবার 6.022 10⁻23 অনুর ভর বুঝে থাকি, যদি এটা অনুর মোলার ভর হয়। আর যদি এটা পরমাণুর মোলার ভর হয়, তখন সেক্ষেত্রে আমরা এটা বুঝি 6.022 10⁻23 টি পরমাণুর ভর, অথবা 1 মোল যৌগের ভর। ভাই, এগুলো নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই, সামনে আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করতেছি। জাস্ট আমরা আমাদেরকে একটু মনে রাখি, কেমন? আমরা অভ্যস্ত হই একটু জিনিসগুলোতে। চলো নেক্সটে চলে যাই। নেক্সট এখন আমরা কিছু ইম্পর্টেন্ট টার্ম পড়বো, যেগুলো আমাদের আসলে রাসায়নিক গণনায় ইউজ হবে। যেমন একটা হচ্ছে পারমাণবিক ভর। এই যে দেখো, আমরা বললাম এখানে যে আমরা এই হাইড্রোজেনের পারমাণবিক ভর এত, কার্বনের পারমাণবিক ভর এত, নাইট্রোজেনের পারমাণবিক ভর এত। তো কথা হচ্ছে এই পারমাণবিক ভর আমরা কীভাবে হিসাব করে থাকি? আমরা পারমাণবিক ভর কীভাবে হিসাব করে থাকি? আগে পারমাণবিক ভরের সূত্রটা লিখে দিই হিসাব করার, যে তোমার পারমাণবিক ভর এটার একটা সূত্র আছে। পারমাণবিক ভর এটার ফর্মুলা হচ্ছে তোমার এখানে একটি পরমাণুর ভর, মানে যার পারমাণবিক ভর বের করবা, যার পারমাণবিক ভর বের করব, পারমাণবিক ভর বের করব তার একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই
কার্বন 12 নামের একটা আইসোটোপ আছে, কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশ। কত? 1/12 অংশ। তাহলে তোমাকে আরেকবার চলো আমি এখানে ব্যাখ্যা করি। আমাদের এখানে পারমাণবিক ভর আমরা কীভাবে বের করি, যে যার পারমাণবিক ভর বের করব তার একটি পরমাণুর ভরকে আমরা ওই যে কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশ দিয়ে ভাগ করি, তাহলে আমরা সেটা কী পেয়ে যাই, সেই মৌলের পারমাণবিক ভর আমরা পেয়ে যাই, বা সেই পরমাণুর পারমাণবিক ভর আমরা পেয়ে যাই। আর পারমাণবিক ভরের একক হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। তাহলে এটার পূর্ণরূপ কী হবে, আমাদের AMU যেটা আছে এর পূর্ণরূপ হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। আর এটা এখানে তোমার কনভার্সন আছে, কনভার্সনটাও মনে রাখতে পারো যে 1 অ্যাটমিক মাস ইউনিট ইকুয়াল টু হয়ে থাকে 1.6603 ইন্টু 10⁻27 কেজি। তাহলে 1 অ্যাটমিক মাস ইউনিট মানে তোমার এখানে এত হয়ে থাকে। কেমন? আচ্ছা, তাহলে পরমাণু ভরে কিন্তু আমাদের ফর্মুলা আমরা দেখলাম এবং এখানে কী কী আছে সেটা আমরা এখানে দেখলাম। আচ্ছা, তাহলে এবার চলো আমরা ডিসকাস করার চেষ্টা করি আসলে পরমাণু ভর। তাহলে সূত্র তো আমরা দেখলাম, তাহলে ডেফিনেশনটা কীভাবে চলে দেখার চেষ্টা করি। আসো আজকে নিচে নামাজ, এটাকে আমরা একটু করে এটাকে আমরা ধরো এখানে থার্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট দিই একটা। আচ্ছা, তাহলে আমাদের এখানে অ্যাট ফার্স্ট আমাদের তাহলে এখানে পারমাণবিক ভরের ডেফিনেশন কী হবে, কোনো একটা মৌলের একটি পরমাণুর ভর, কোনো একটা মৌলের একটি পরমাণুর ভর এবং কার্বন 12 এর একটি পরমাণুর ভরের 1/12 অংশের অনুপাতকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। তাহলে আমি সূত্রটা দেখিয়ে দিই, পরে আমরা প্রতিটা মৌলের কীভাবে পারমাণবিক ভর বের করি সেটা আমরা দেখাচ্ছি। তাহলে আমরা সূত্রটা সংজ্ঞাটা লিখবো এখানে, যে কোনো মৌলের একটি পরমাণুর ভর এবং কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশের অনুপাতকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। পারমাণবিক ভর বলে, অ্যাটমিক মাস বলে, পারমাণবিক ভর বলে। আর এর একক অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, এর একক কী বলতো, অ্যাটমিক মাস ইউনিট। এটা কাজ করি, চলো এটাকে আমরা একটু করে নেক্সট পৃষ্ঠা নিয়ে যাই, কাট করি এটাকে আমরা এখানে চলো নেক্সট পৃষ্ঠা নিয়ে আসি। নেক্সট পৃষ্ঠা নিয়ে আসি। হ্যাঁ, দেখো এখন আমার ইচ্ছা করতেছে আমি অক্সিজেনের পারমাণবিক ভর বের করবো। তাহলে আমি যখন অক্সিজেনের পারমাণবিক ভর বের করতে চাই, দেখা যায় অক্সিজেনের একটা পরমাণুর ভর হয়ে থাকে 16 অ্যাটমিক মাস ইউনিট। অক্সিজেনের একটা পরমাণুর ভর কত হয়ে থাকে? 16 অ্যাটমিক মাস ইউনিট। আর কার্বন 12 একটা পরমাণুর ভর হচ্ছে আমরা সবাই জানি 12 হয়ে থাকে। আর 12কে 1/12 করো, তাহলে 12 তো কাটাকাটি যাবে। তাহলে অক্সিজেনের তখন এখানে কী আসবে বলো, অক্সিজেনের পারমাণবিক ভর তোমার এখানে আসবে তখন 16 অ্যাটমিক মাস ইউনিট। অক্সিজেনের একটা পরমাণুর ভর হয়ে থাকে আমাদের 16 হয়ে থাকে। কেমন? অক্সিজেন একটা পরমাণুর ভর কত হয়ে থাকে? 16 হয়ে থাকে। তো আর কার্বনের 12 আইসোটোপের একটা পরমাণুর ভর হচ্ছে 12। এই দেখো কার্বনের ভর কত হয়েছিল এখানে, কার্বনের ভর ছিল এখানে 12, আর 12 এর 1/12 অংশ, 1/12 তাহলে এটা কাটাকাটি যাবে, এখানে তাহলে 16 থাকবে, 16 এখানে আসবে। এখন তোমাকে যদি বলে কেউ তো তুমি তাহলে কীভাবে বের করো, যে ধরো আমাদের এখানে ধরো দেখা হচ্ছে নাইট্রোজেনের আমরা যদি পারমাণবিক ভর বের করতে চাই, নাইট্রোজেনের পারমাণবিক ভর, তাহলে উপরে বসাইতে হবে নাইট্রোজেনের একটা পরমাণুর ভর। এখন নাইট্রোজেনের একটা পরমাণুর ভর হয়ে থাকে তোমার হচ্ছে 14। ঠিক আছে, আর কার্বন 12 একটা ভর হচ্ছে 12, আর এটা 1/12 করবা তুমি, তাহলে এখানে 12 তো কাটাকে এখানে কত থাকবে? 14 অ্যাটমিক মাস ইউনিট থাকবে। এখন ধরো তোমাকে কি বের করতে বলছে? ক্রোমিয়ামের পারমাণবিক ভর বের করো। ক্রোমিয়ামের পারমাণবিক ভর এটা বের করো, একদম সোজা। দেখো তুমি সিম্পল এখানে কি করছিলা, ক্রোমিয়ামের এখানে পরমাণু ভর কত? ক্রোমিয়াম হচ্ছে 52 না, তাহলে ক্রোমিয়ামের একটা অণুর ভর হবে 52 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে ক্রোমিয়ামের একটা পরমাণুর ভর হচ্ছে 52, এখানে কার্বন 12 আছে, এটা ভর হচ্ছে 12, আর এটা 1/12 অংশ করে দাও, তাহলে পেয়ে যাবো এখানে 52 অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, এভাবে করে আমরা হিসাব করে থাকি। তাহলে এইভাবে হচ্ছে আমাদের পারমাণবিক ভর হিসাবে। আর পারমাণবিক ভরের একক কী হয়ে থাকে বলো তো?
পারমাণবিক ভর একক হয়ে থাকে, অ্যাটমিক মাস ইউনিট আমাদের হয়ে থাকে। কেমন? আচ্ছা, আবার বিভিন্ন আইসোটোপ থেকেও কিন্তু পারমাণবিক ভর ক্যালকুলেশন করা যায়, সেটাকে আমরা বলে থাকি গড় পারমাণবিক ভর। ওইটা আমরা সামনে আসবো, সামনে আলোচনা করবো। কেমন? আচ্ছা, এবার আসলে আমরা গ্রাম আমাদের পারমাণবিক ভর আমরা দেখার চেষ্টা করি। আমাদের গ্রাম পারমাণবিক ভর জিনিসটা কি? আমরা যদি পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করি তাহলে তাকে বলা হবে তোমার এখানে গ্রাম পারমাণবিক ভর। কেমন? তা আমরা এখানে যদি আমি তোমাকে বলি ডেফিনেশনটা লিখে দিই, পরে আমি বুঝাই দিচ্ছি। মনে রাখবা যে পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করা হলে অথবা প্রকাশ করা হলে তাকে বলা হয় গ্রাম পারমাণবিক, তাকে কি বলা হবে? গ্রাম পারমাণবিক ভর বলে। অ্যাকচুয়ালি আমরা বলি আর কি পারমাণবিক ভর হচ্ছে যে এত, আসলে অ্যাকচুয়ালি পারমাণবিক ভর আণবিক ভর এটা একক কিন্তু আসলে না দিলেও চলে আর কি। কারণ কেন? উপরে অ্যাটমিক মাস ইউনিট, নিচে অ্যাটমিক মাস ইউনিট থাকে, তো কাটাকাটি যায়, কিন্তু বেশিরভাগ জায়গাতে অ্যাটমিক মাস ইউনিট দেয় আর কি, তাই আমরা দিলাম এখানে। আচ্ছা, তো পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করা হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় তোমার হচ্ছে যে ভাই আমাদের তাকে এটা হবে বলা হয় আমাদের গ্রাম পারমাণবিক ভর। যেমন আমি তোমাকে বলি অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর এটাকে আমরা বলে থাকি 16 বলে থাকি, বা এটাকে আমরা 16 অ্যাটমিক মাস ইউনিট বলি। এখন তুমি যদি এখানে অক্সিজেনের এই যে গ্রাম পারমাণবিক ভর দেখতে চাও, গ্রাম পারমাণবিক ভরটা দেখতে চাও, এটা হবে এই যে 16 সাথে জাস্ট তুমি একটা গ্রাম লাগাই দিবা। পারমাণবিক ভরের যে সংখ্যাটা থাকে তার সাথে একটা গ্রাম যদি লাগাই দিই তাহলে যেই জিনিসটা আমরা পাই সেটাকে আমরা বলি গ্রাম পারমাণবিক ভর। কেমন? আচ্ছা, একটা জিনিস দেখো, আমাদের 1 অ্যাটমিক মাস ইউনিট মানে কিন্তু আবার এত কেজি। কেউ আবার এই জিনিসটাকে কেজিতে কনভার্ট করে গ্রামে তারপর নিও না, ওটা তো কনভার্সন হয়ে গেল। এখানে কিন্তু কনভার্সন না, এখানে সিস্টেমটা হচ্ছে যে তোমার যে পারমাণবিক ভর থাকবে সেই পারমাণবিক ভরের সাথে তুমি যদি গ্রাম অ্যাড করে দাও তাহলে পুরো জিনিস যেটা পাবা সেটাকে আমরা বলে থাকি তোমার এখানে গ্রাম পারমাণবিক ভর। কোনো কনভার্সনের ব্যাপার এখানে আসবে না। কেমন? সো আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে, তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে পারমাণবিক ভরের একক কোনটা, তো নর্মালি পারমাণবিক ভরের কোনো একক নাই, আর একক যদি দিতেই হয় তাহলে হচ্ছে আমাদের এখানে অ্যাটমিক মাস ইউনিট আমরা দিব। কিন্তু সাধারণত পারমাণবিক ভর বা আণবিক ভর বের করার সময় আমরা কোনো একক ব্যবহার করি না। তারপরেও কোনো জায়গায় অ্যাটমিক মাস ইউনিট ব্যবহার করে, তাই তোমাকে আমি এটাও দেখাই দিছি। তাহলে নোট লিখে রাখবো আমরা। নোটটা কী হবে দেখো, তাহলে এখানে আমরা দেখবো ম্যাথ করার সময় আমরা কোনো একক ইউজ করতেছি না বেশিরভাগ সময়। কেমন? তাহলে আমরা মনে রাখবো সাধারণত আমাদের আণবিক ভর ও পারমাণবিক ভরে কোনো একক নেই। পারমাণবিক, কারণ উপরে নিচে অ্যাটমিক মাস ইউনিট কাটাকাটি যাচ্ছে, ভরের কোনো একক নেই। আমরা ম্যাথ করার সময় তাহলে কোনো একক দিব না, তাই ম্যাথ করার সময় কোনো একক দিব না। তবে এই যে যেটা তোমাকে আমি বললাম যে কিছু জায়গায় কিন্তু কি দেওয়া হয় বলতে একটা একক দেওয়া হয়, যেটা হচ্ছে আমাদের অ্যাটমিক মাস ইউনিট। কেমন? যে কিছু জায়গায় তাহলে একটা একক দেওয়া হয়, যে একটার নাম কি বলতো? অ্যাটমিক মাস ইউনিট। আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তবে নর্মালি আমরা কি দিব না, একক দিব না, আমরা আনসার এটাই লিখে দিব। আমরা যখন পারমাণবিক ভর বের করবো আমরা কিন্তু কোনো একক দিব না। কেমন? ওকে, আণবিক ভর বের করার সময় আসলে সেম। তাহলে চলো নেক্সটে চলে যাই। এবার আসবে আমাদের আণবিক ভর। তাহলে কি বলবো? কোনো একটা মৌলের একটা অণুর ভর। দেখো, তুমি যখন এখানে পারমাণবিক ভর বের করছো তখন যার পারমাণবিক ভর বের করবো তার একটি পরমাণুর ভর বসাইছো, আর যখন আণবিক ভর বের করবা তাহলে যার আণবিক ভর বের করবা তার একটি অণুর ভর তোমাকে এখানে বসাইতে হবে। কেমন? আর একটি অণুর ভর এবং কার্বন 12 এর একটি পরমাণুর ভরের 1/12 অংশের অনুপাতকে ওই মৌলের আণবিক ভর বলবো। কেমন? তাহলে আমরা যদি এখানে আণবিক ভরের ডেফিনেশনে যাই তাহলে আমরা লিখবো এখানে কোনো মৌলের কি বলতো আমাদের একটি অণুর ভর ও কার্বন 12 এর একটি পরমাণুর
পরমাণুর ভরের 1/12 অংশের অনুপাতকে আমরা কি বলবো এখানে ওই মৌলের আণবিক ভর বলে। আণবিক ভরের কোনো একক নেই। আণবিক ভরের কোনো একক নেই, তবে কিছু জায়গায় এর একক হিসেবে অ্যাটমিক মাস ইউনিট ব্যবহৃত হয়। তাইলে এখন আমরা যদি কি বের করতে চাই যে আমাদের যদি কি হয় বলতো, আমাদের যদি আমরা বের করতে চাই এখন কোনো মৌলের আণবিক ভর, তার আণবিক ভরের ফর্মুলা কি হবে? তার আণবিক ভর এটা ফর্মুলা হবে যে মৌলের আণবিক ভর বের করবো তার একটি অণুর ভর, এটা হবে যে মৌলের আণবিক ভর বের করব, যে মৌলের আণবিক ভর বের করব তার একটি আণবিক বললে অণুর ভর, পারমাণবিক বললে পরমাণুর ভর, কেমন? একটি অণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 এর এখানে কি লিখছিলাম আমরা লিখছিলাম কার্বন 12 একটি পরমাণুর ভরের 1/12 অংশ। কার্বন 12 এর একটি পরমাণুর ভরের 1/12 অংশ, এভাবে করে ক্যালকুলেট করা হয়, কেমন? আগের মতো আর কি। তাহলে এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি অক্সিজেনের আণবিক ভর কত, তাহলে আমি জিজ্ঞেস করলাম এখন তোমাকে অক্সিজেন O2 এর আণবিক ভর কত, আণবিক ভর, তখন তুমি বলবে এটা হচ্ছে 32 হয়ে থাকে, বা এটাকে আমরা 32 অ্যাটমিক মাস ইউনিটে বলে থাকি। তো 32 বলাটাই সবচেয়ে সেফ অপশন, কেমন? আচ্ছা, এটা হচ্ছে গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর মানে হচ্ছে তোমার আণবিক ভরকে তুমি যদি কোনো কারণে গ্রাম এককে প্রকাশ করা হলে তাকে গ্রাম আণবিক ভর বলে। তাহলে আমরা বলবো আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করা হলে তাকে গ্রাম আণবিক ভর বলে, তাকে গ্রাম আণবিক ভর বলে। যেমন আমি এক্সাম্পল যদি দিই, ধরো আমি শুধু বললাম অক্সিজেনের আণবিক ভর জিজ্ঞেস করলাম, তাহলে কিন্তু তুমি যখন আনসার লিখবে তখন শুধুমাত্র 32 লিখবা, কোনো গ্রাম টাম কিছু লিখবা না। আর আমি যদি তোমাকে জিজ্ঞেস করি O2 এর গ্রাম আণবিক ভর, তখন তুমি ওই 32 লেখার পাশাপাশি এখানে একটা গ্রাম অ্যাড করে দিবা। তাহলে গ্রাম আণবিক ভর এটা কিন্তু একক আছে, কেমন? আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো আমাদের এগুলো তো শেষ, আমাদের এখানে নেক্সটে চলে যাই। আসো আমরা এখানে নেক্সট আলোচনা করবো আমরা মৌলের আধুনিক ধারণা। এখন মৌল বলতে আমরা কি বুঝে থাকি আসলে, কেমন? কোনো পদার্থের যত গ্রাম ভরে আমরা মনে রাখবো, এখানে আগে ডেফিনেশন লিখে দিই, পরে আমি তোমাকে বুঝাচ্ছি যে কোনো পদার্থের যত গ্রাম ভরে তোমার কি থাকে 6.022 ইন্টু 10⁻23T আমাদের কণা বিদ্যমান থাকে। কণার মধ্যে কি হইতে পারে? কণার মধ্যে হইতে পারে পরমাণু, তারপরে হতে পারে অণু, তারপরে হতে পারে আয়ন বিদ্যমান থাকে তাকে ওই পদার্থের কি বলে বলতো? এক মোল বলে। এক মোল বলে। এটা ভাই কিছু তো বুঝি নাই, চলো আমি তোমাকে বুঝাচ্ছি। দেখো, ধরো তুমি সোডিয়ামকে নিচ্ছ, কেমন?
এখন সোডিয়ামের পারমাণবিক ভর কত, বা সোডিয়ামের আমরা 1 মোল সোডিয়াম বলতে আমরা কী বুঝে থাকি, 1 মোল সোডিয়াম এটা বলতে আমরা বুঝে থাকি 23 গ্রামকে, এটা বলতে বুঝি আমরা 23 গ্রামকে। কেন? কারণ ওই 23 গ্রামের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 টি আমাদের কী থাকে বলতো, পরমাণু থাকে, সোডিয়াম পরমাণু থাকে, সোডিয়াম পরমাণু থাকে। এবার যদি আমি তোমাকে বলি H2O, এখানে আমরা 1 মোল H2O এটা বলতে আমরা কিন্তু বুঝি হচ্ছে 18 গ্রামকে। এর মানে হচ্ছে কারণ 18 গ্রামের মধ্যে কী থাকে, 6.022 10⁻23 টি H2O অণু থাকে, পানির অণু থাকে, H2O অণু থাকে। ঠিক আছে, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এইভাবে করে কিন্তু আমরা আমাদের মূলের আধুনিক ধরনের বুঝতে পারলাম যে যত গ্রাম আমাদের এখানে দেখো, এই যে তোমার যত গ্রাম ভরে তোমার হচ্ছে ওই এত সংখ্যক অণু থাকবে বা পরমাণু থাকবে বা আয়ন থাকবে, আমরা কী বলে থাকবো, 1 মোল বলে থাকবো। কেমন? ধরো সোডিয়ামের যদি তোমার কাছে 23 গ্রাম থাকে, তুমি বলবো সোডিয়ামের 1 মোল আছে আমার কাছে। সোডিয়ামের যদি আমার কাছে 46 গ্রাম থাকে, তাহলে তুমি বলবো সোডিয়ামের আমার কাছে কতটুকু আছে, 2 মোল আছে আমার কাছে। তাই মোল সংখ্যা কীভাবে হিসাব করা হয় দেখো, যদি আমরা মোল সংখ্যার জন্য সূত্র বের করতে চাই, মোল সংখ্যা এর হিসাব করা হয় এভাবে দেখো, মোল সংখ্যাকে আমরা ছোটো হাতের n দিয়ে প্রকাশ করি, আর এটা হচ্ছে যে তোমার এই যে পারমাণবিক বা আণবিক ভর আর কতটুকু ভর আছে। তাহলে n মানে হচ্ছে m/m, n মানে কত, m/m। এখানে এই m এর পরিচয় হচ্ছে, যদি তোমার এটা পরমাণু হয় তাহলে পারমাণবিক ভর বসাবা, অণু হলে আণবিক ভর বসাবা, আর উপরে বসাবা হয় পরমাণুর ভর নাহলে অণুর ভর। মানে তুমি যদি এখানে পরমাণুর ভর পারমাণবিক ভর বসাও, তাহলে এখানে পরমাণুর ভর বসাবা, এখানে আণবিক ভর বসালে এখানে অণুর ভর বসাবা। আরেকটু হতে পারে এখানে বলো তো, x/na, x/ কত, x/ তোমার হচ্ছে na, যেখানে x এর মানে হচ্ছে যে কণার সংখ্যা আর na মানে হচ্ছে তোমার কাছে অ্যাভোগাড্রো সংখ্যা। কেমন? na মানে কি, na মানে তোমার কাছে হচ্ছে যে অ্যাভোগাড্রো সংখ্যা। আচ্ছা, তার মানে আমাদের n এর একটা সূত্র শিখলাম m/m। এই সূত্র চাইলে কিন্তু প্রমাণ করা যায়। কীভাবে প্রমাণ করতে পারো, তুমি বলতে পারো যে আমাদের কাছে যে তোমার 1 মোলে থাকে, আমাদের কাছে খেয়াল করে দেখো, আমরা বলতে পারি এত সংখ্যক কণা থাকে আমার কাছে, মানে এত কণা থাকলে সেটা 1 মোল, তাহলে সেটা হচ্ছে যে মানে 1 সংখ্যক কণা থাকলে সেটা কয় মোল হবে, ওইভাবে তুমি কিন্তু বের করতে পারো। কেমন? আচ্ছা, তো এইখান থেকে আসলে অত প্রমাণ দরকার নাই, আমরা ডাইরেক্ট ফর্মুলা কি মনে রাখবো, মোল সংখ্যার ফর্মুলা n = মনে রাখবো m/m, আর এটা মনে রাখবো x/na। কেমন? যে m/m মানে হচ্ছে ভর বাই ভর, আর x মানে হচ্ছে কণার সংখ্যা, na মানে তো তুমি জানো অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, আমি প্রত্যেক পরিচয় লিখে দেবো, টেনশন নিও না। আর এরপর আসবে কি বলতো, এখানে এরপর আসবে তোমার কাছে চারটিতে পারে, তোমার কাছে কি বলো, PV/RT। এটা তোমরা কোথায় পড়ে আসছো, এই জিনিস তোমরা পড়ে আসছো হচ্ছে পরিবেশ রসায়নের মধ্যে, PV/RT ছিল। আরেকটা সূত্র আছে S/V, বাট এই ভিটা লিটার এককে হবে, এই ভিটাকে কোন এককে দিতে হবে, লিটার এককে দিতে হবে। তাহলে মোটামুটি n এর এই সূত্রগুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে কাজে লাগবে, তাই আমরা এই সূত্রগুলো একটু শিখে রাখবো। কেমন? এই সূত্রগুলো আমরা একটু শিখে রাখবো। আরেকটা সূত্র আছে আমাদের এখানে, সেই সূত্রটা হচ্ছে কি, BSTP/22.4 লিটার। আরেকটা সূত্র কোনটা, B/STP লিটার একক /22.4। তাহলে আমাদের n এর এই সূত্রগুলো একটু কাজে লাগবে আমাদের মোলের। কেমন? একটা কাজ করি, আমরা মোলার ভরটা নিয়ে তো আলোচনা করবোই সামনে, আমরা একটা কাজটা করি, সেটা হচ্ছে যে মোলার ভরটার ভিতরে নেক্সট পেশা নিয়ে যাই, কাট করি, এখানে নিয়ে আসো। আচ্ছা, এবার তাহলে এখানে কিছু আলোচনা করি, সেটা দিচ্ছি কি, আমরা তাহলে মোল সংখ্যার একটা সূত্র শিখলাম, তাহলে এই ফর্মুলাটা হচ্ছে আমাদের অনেক কাজে লাগবে। তো এখন ফর্মুলার প্রত্যেকটা দ্বারা কী বোঝায় সেটা আমি চলো তোমাকে দেখানোর চেষ্টা করি। প্রতিটা টার্ম দ্বারা আসলে কী বোঝাচ্ছে সেগুলো আমরা বুঝাই, পর আমরা ম্যাথে চলে যাব। কেমন? আচ্ছা, দেখাচ্ছি, দেখো। সেটা হইতেছে আমাদের প্রথম কথা, n মানে তো আমরা বুঝতেছি মোল সংখ্যা বোঝাচ্ছে, n মানে মোল সংখ্যা বোঝাচ্ছে, বড় হাতের m পারমাণবিক ভর অথবা আণবিক ভর বোঝাচ্ছে, পারমাণবিক ভর অথবা আণবিক ভর বোঝাচ্ছে। আর m মানে তাহলে পারমাণবিক বোঝালে পরমাণুর ভর বোঝাচ্ছে, তাহলে পরমাণুর ভর অথবা অণুর ভর বোঝাচ্ছে, অণুর ভর বোঝাচ্ছে। x মানে হচ্ছে কণার সংখ্যা বোঝাচ্ছে, কণার সংখ্যা এখানে পরমাণু, অণু যে কোনো কিছু হতে পারে, পরমাণু, অণু, আয়ন, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, na মানে কি, na মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, na মানে কি, na মানে হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা, যার ভ্যালু কত, 6.022 × 10⁻23। তারপর এখানে পি তো জানো তুমি, প্রেসার, পি হচ্ছে চাপ,
চাপের একক আমরা এখানে অ্যাটমসফিয়ারে প্রকাশ করব। ভি হচ্ছে আয়তন, আয়তনের একক আমরা এখানে ক্ষেত্রে লিটার এককে নিব। তারপরে তোমার এখানে আর মানে তুমি জানো, যেহেতু এটাকে অ্যাটমসফিয়ার লিটার এককে প্রকাশ করছো, তাহলে আর এর ভ্যালু বসাবো 0.0821। আর এর ভ্যালু কত বসাবো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কে ইনভার্স 1 মোল ইনভার্স 1। খেয়াল করো, যদি তুমি প্রেশারটাকে অ্যাটমসফিয়ার আর ভলিউমটাকে লিটার এককে প্রকাশ করো, তাহলে আর এর ভ্যালু হবে 0.0821। যদি প্রেশারটাকে তুমি নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল আর ভলিউমটাকে তুমি যদি মিটার কিউবে প্রকাশ করো, তাহলে কিন্তু আর এর ভ্যালু হচ্ছে 8.314। বাট আমরা যদি এখানে অ্যাটমসফিয়ার লিটার এককে প্রকাশ করতেছি, তাহলে এখানে হবে 0.0821 হবে। কেমন? আর টি মানে তুমি জানো টেম্পারেচার, এস মানে হচ্ছে ঘনমাত্রা, এস মানে হচ্ছে কি বলতো, এস মানে হচ্ছে আমার কাছে এখানে ঘনমাত্রা, ঘনমাত্রা। আর বিএসটিপি লিটার, এটা মানে কি এসটিপিতে আয়তন লিটার এককে, তাহলে বিএসটিপি লিটার, বিএসটিপি লিটার এটা মানে হচ্ছে যে এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে আয়তন। এসটিপি কি জিনিস এখনো পড়েনি, সামনে একটু পরে পড়াচ্ছি এসটিপিতে আয়তন। তাহলে আমি আশা করতেছি তোমরা জিনিসটা সবাই এখানে আমরা বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে যে আসো, আমরা এখানে আসো। নেক্সটে আমরা যেটা দেখতেছিলাম আমাদের মোলার ভর। কেমন? সো মোলার ভরের সাথে আমি আরেকটা টার্ম তোমাকে পরিচয় করাই দেবো, যার নাম হচ্ছে আমাদের মোলার আয়তন। তো অ্যাকচুয়ালি এই মোলার কথাটা বলতে আমরা একটা জিনিস আমি তোমাকে মনে রাখবা, দেখো মোলার এই কথাটা যখন শুনবা, মোলার তোমার মাথার মধ্যে আগে 1 মোল এই কথাটা নিয়ে আসবা, 1 মোল। মোলার যখনই শুনবা তখনই তোমার মাথায় কি নিয়ে আসবা, 1 মোল এই কথাটা নিয়ে আসবা। তাহলে তোমাকে যদি কেউ মোলার ভরের সংজ্ঞা জিজ্ঞেস করে, তাহলে তুমি তখন বলবা যে 1 মোল গ্যাসের ভরকে আমরা কি বলে থাকি, মোলার ভর বলে থাকি। তোমাকে যদি কেউ বলে মোলার আয়তনের সংজ্ঞা বলো, তাহলে বলবো আচ্ছা এখানে একটা জিনিস আছে, কিন্তু তোমাকে নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রার কথাটাও বলতে হবে। কেমন? আচ্ছা, তো তুমি যখন মোলার আয়তনের কথা বলবা, তখন তুমি কি বলবা, যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তনকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। তাহলে যদি এখন মোলার ভরের ডেফিনেশন দিতে চাই, মোলার ভর, তাহলে মোলার ভরের ডেফিনেশন কী হবে, নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রার কথাটা বলা ভালো আর কি। তাহলে আমি যদি একটু নিচে নামাই দিই, আসো 1 সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমি যদি একটু নিচে নামাই দিই, তাহলে এখন মোলার ভরের ডেফিনেশন যখন তুমি দিবে লিখবে কি এখানে, যে নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের ভরকে মোলার ভর বলে, মোলার ভর বলে। আর মোলার ভরটা যেটা থাকে সেটা কিন্তু আণবিক ভরের বা পারমাণবিক ভরের সমান হয়ে থাকে। অ্যাকচুয়ালি আমাদের কাছে যে মোলার ভর থাকে সেটা কিসের সমান হয়ে থাকে, আণবিক ভর। মানে তুমি যদি অণুর মোলার ভর চিন্তা করো, তাহলে সেটা তার আণবিক ভরের সমান হবে। মানে তুমি যদি কি চিন্তা করো, অণুর মোলার ভর, তাহলে সেটা আণবিক ভরের সমান হবে। আর তুমি যদি চিন্তা করো না পরমাণুর মোলার ভর, তাহলে সেটা পারমাণবিক ভরের সমান হবে। তাহলে পরমাণুর মোলার ভরটা কার সমান হবে, পারমাণবিক ভরের সমান হবে। ঠিক আছে? তাহলে অণুর মোলার ভরটা আমাদের কার সমান, অণুর মোলার ভরটা হচ্ছে আমাদের আণবিক ভরের সমান। আর হচ্ছে তোমার পরমাণুর মোলার ভরটা কার সমান, পারমাণবিক ভরের সমান। কেমনে ভাই? দেখাচ্ছি, দেখো আমরা জানি এটাকে যদি একটু পাশে নিয়ে আসি, খেয়াল করো, আমরা জানি হচ্ছে তোমার এখানে n ইকুয়াল টু কত হয় বলো তো, n ইকুয়াল টু হয় তোমার এখানে m/m। এখন তুমি যদি 1 মোল করো, মানে n ইকুয়াল যদি 1 মোল করো, 1 মোল রাখো, তাহলে সেই ক্ষেত্রে 1 ইকুয়াল টু তাহলে হবে m/m। তাহলে এখানে m ইকুয়াল টু তখন কত হয়ে যাবে বলো, এই m আণবিক ভর বা পারমাণবিক ভরের সমান হয়ে যাচ্ছে। তাহলে যদি 1 মোল হয়, তাহলে যে ভরটা সেটা কিন্তু আণবিক ভর বা পারমাণবিক ভরের সমান হয়ে যাচ্ছে। তার মানে অণুর মোলার ভর আণবিক ভরের সমান হবে, পরমাণুর মোলার ভর পারমাণবিক ভরের সমান হবে। তো এখানে মনে হয় আমাদের মোলার আয়তন এই কথাটা লেখা নেই, তাহলে যদি আমি তোমাকে মোলার আয়তন এই কথাটা একটু লিখে দিই। আর একটা টার্ম আছে আমাদের মোলার আয়তন, আর একটা টার্ম আছে কি মোলার আয়তন। আচ্ছা, মোলার আয়তন লেখার আগে আরেকটা জিনিস তোমাকে আমি দেখাই। একটা জিনিস চিন্তা করো, পিভি ইজ ইকুয়াল টু আমরা সবাই জানি কি nRT। কোনো কারণে তুমি যদি কি করো, স্থির তাপমাত্রা এবং স্থির চাপ এবং স্থির তাপমাত্রা রাখো, কি করো, আমাদের যদি কোনো কারণে তাপমাত্রাকে স্থির রাখি এবং চাপকে স্থির রাখি, তাহলে এটা তো অটোমেটিক্যালি এটা ফিক্সড ভ্যালু। তাহলে আর তুমি যদি কোনো কারণে যদি কী করো, মোল সংখ্যাটাকে যদি ফিক্সড রাখো, দেখবা সকল গ্যাসের আয়তন সমান হয়ে থাকে। বা আমরা উল্টাভাবে এভাবেও বলতে পারি, যদি আমি আয়তনটাকে ফিক্সড রাখি, তাহলে সকল গ্যাসের সমান সংখ্যক আমার কী থাকে বলো তো, মোল সংখ্যা বিশিষ্ট আমার গ্যাস থাকবে। তাহলে যদি আমি কী করি, এই সবগুলোকে যদি স্থির করে দিই, তাহলে প্রেশারকে স্থির করে দিলাম, ভলিউমকে ফিক্স করে দিলাম, টেম্পারেচারকে ফিক্স করে দিলাম, মানে দুটা গ্যাসের জন্য,
তো দোনোটা গ্যাসের সেক্ষেত্রে কিন্তু মোল সংখ্যাটা কী হবে বলো, সমান হবে। এমন এটি জাস্ট আপনার দেখানো, আশা করি তোমরা জিনিস সবাই এখানে বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের যেটা দেখা দরকার সেটা হচ্ছে আমাদের মোলার আয়তন। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি মোলার আয়তন। এখন কথা হচ্ছে মোলার আয়তন জিনিসটা কি, মোলার আয়তন জিনিসটা কি? ওই যে সেম সংজ্ঞা, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তনকে, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তনকে 1 মোল গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে। মোলার আয়তন বলে। ঠিক আছে, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আর এসটিপিতে আমাদের এই মোলার আয়তন কত হয়ে থাকে, 22.4 লিটার হয়ে থাকে। এসটিপির মধ্যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে মোলার আয়তন কত হয়ে থাকে, মোলার আয়তন মানে 1 মোলের আয়তন কত হয়ে থাকে, 1 মোল গ্যাসের আয়তন এটা হয়ে থাকে 22.4 লিটার। এসটিপি জিনিসটা কি সেটা বুঝলে এই 22.4 লিটার করতে গেছে আমি তখন তোমাকে এটা বুঝাই দিব, কেমন? সো টেনশন নেওয়ার এখন দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা যদি তোমার এখানে এই জিনিসগুলো এখানে আমরা সবাই বুঝতে পারছি, তাহলে এখন চলো আমরা নেক্সটে চলে যাবো। আমরা নেক্সটে চলে যাই এখানে। তো নেক্সটে আমাদের কাছে এখানে অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক নিয়ে এখানে কথা বলা হয়েছে, কেমন? আমরা সবাই জানি অ্যাভোগাড্রো সংখ্যা কত হয়ে থাকে বলো, অ্যাভোগাড্রো সংখ্যা যেটা আছে Na, এটা হয়ে থাকে তোমার কাছে এখানে 6.022 ইন্টু 10⁻23 হয়ে থাকে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাটা কত আমাদের কাছে 6.022 ইন্টু 10⁻23 হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমাদের অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রো সংখ্যা তাহলে ডেফিনেশন কী হবে এটাও মনে রাখবা। কোনো আমাদের নির্দিষ্ট আমাদের এখানে কোনো একটা পদার্থের 1 মোলের মধ্যে যতগুলো কণা বিদ্যমান থাকে, বেসিক্যালি 1 মোলের মধ্যে যতটুকু কণা বিদ্যমান থাকবে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক বলে। তাহলে আমরা লিখবো এখানে কোনো পদার্থের 1 মোলের মধ্যে 1 মোলের মধ্যে যতগুলো আমাদের হচ্ছে যে ভাই কণা বিদ্যমান থাকে। কণা বলতে আমরা কি বুঝতেছি, পরমাণু হইতে পারে, অণু হইতে পারে, আয়ন হইতে পারে। কণা বিদ্যমান থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক বলে, বা অ্যাভোগাড্রো ধ্রুবক বলে। ঠিক আছে, আচ্ছা, আশা করি আমরা এই জিনিসটা সবাই এখানে আমরা বুঝতে পারছি। তবে এখানে কিছু কাহিনী আছে, চলো আমি তোমাকে জিনিসটা দেখাই দিই। এই যে ধরো আমরা এখানে চলো একটা জিনিস তোমাকে ক্লিয়ার করি, মূল সংখ্যা এখানে লাগবে না আপাতত। আমরা মূল সংখ্যা কিন্তু অলরেডি এটার ফর্মুলাগুলো কী হবে সেটা তোমাকে দেখাই আসছি, কেমন? মূল সংখ্যার এই যে আমরা এখানে ফর্মুলা দেখাই দিচ্ছি না, এই যে মূল সংখ্যার ফর্মুলা দেখাই দিচ্ছি, কেমন? আচ্ছা, এখানে চলো তোমাকে আমি একটা জিনিস দেখাই। ধরো আমার কাছে এখানে একটা ভ্যালু লিখতেছি আমরা 6.022 ইন্টু 10⁻23। এর তাৎপর্যগুলো কী কী চলো আমি তোমাকে এক লাইনে করে সামারি করে দিলে তাৎপর্যগুলো কী কী আছে। এই যে 6.022 10⁻23 এর তাৎপর্যগুলো কী কী দেখো। এটা তাৎপর্য 1 নম্বর তাৎপর্য হইতে পারে আমাদের কাছে যে তোমার 1 মোল আমাদের গ্যাসে অণুর সংখ্যা, কেমন? এটা 1 নম্বর তাৎপর্য কী হতে পারে, 1 নম্বর তাৎপর্য হতে পারে 1 মোল গ্যাসে কণার সংখ্যা, এটা সবচেয়ে বড় তাৎপর্য। ঠিক আছে, বা আমরা এখানে তোমার এখানে বলতে পারি যে এই যে আরেকটা বিশাল তাৎপর্য এখানে হতে পারে কীরকম, সেটা হতে পারে তোমার, আমি যদি তোমাকে এখানে দেখাই আসো, যদি আমি এখানে দেখাই দিই, আরেকটা বিশেষ তাৎপর্য হচ্ছে এসটিপিতে 22.4 লিটার আয়তনের গ্যাসীয় অণুর সংখ্যা বা গ্যাসীয় কণার সংখ্যা। একটা জিনিস দেখো, এসটিপিতে 22.4 লিটার মানে কিন্তু তোমার কিন্তু 1 মোল বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আর মানে এই দুটো কথা আসলে সেম আর কি, এই দুটো কথা আসলে সেম, যেমন আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এবার চলো তোমাকে আমি দেখাই আসো কিছু জিনিস। ধরো আমি বললাম তোমার কাছে এখানে আমার কাছে 1 মোল অণু পানি আছে, তাহলে 1 মোল অণু যদি পানি থাকে তাহলে আমার কাছে এখানে মোলার ভর কত, আমার এখানে মোলার ভর কত, এটার পানির
মোলার ভর হচ্ছে আমার কাছে 18 গ্রাম। তাহলে এই 18 গ্রামের মধ্যে কয়টা কণা থাকবে পানির? 6.022 ইন্টু 10⁻23টি পানির অণু আছে, পানির অণু আছে। এবার চিন্তা করো, আমি ধরো তোমাকে বললাম এখানে আমার কাছে 1 মোল পরমাণু অক্সিজেন আছে, 1 মোল পরমাণু অক্সিজেন আছে, 1 মোল পরমাণু বলছি কিন্তু, কেমন? তাহলে এখানে মোলার ভর কত হবে? এখানে মোলার ভর হবে 16 গ্রাম, মোলার ভর হবে 16 গ্রাম। তাহলে এখানে কি থাকবে বলো? 16 গ্রাম মানে কি 1 মোল না? তাহলে 1 মোলের মধ্যে কি থাকে? 6.022 10⁻23টি আমার কাছে এখানে, আমাদের এখানে কি থাকবে? অক্সিজেন পরমাণু থাকবে, অক্সিজেন পরমাণু থাকবে 16 গ্রামের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি যে আমার কাছে 1 মোল ইলেকট্রন আছে, আমার কাছে 1 মোল ইলেকট্রন আছে, তো এই 1 মোল ইলেকট্রনে তো আমরা ভর এখানে বের করতেছি না, আর এটা মোলার ভর জানার দরকার নাই। আমরা 1 মোল ইলেকট্রন মানে কি বুঝবো? আমার কাছে 1 মোল মানে 6.022 10⁻23টি ইলেকট্রন আছে। 1 মোল মানে আমরা কি বুঝে নিব? আমাদের কাছে অত সংখ্যক, মানে বেসিক্যালি 1 মোল বলতেই তুমি বুঝবো হচ্ছে এটাকে, এই সংখ্যাটাকে ইন্ডিকেট করে। 1 মোল বলতে আমাদের এই সংখ্যাটাকে ইন্ডিকেট করে থাকে, ঠিক আছে? যেমন আমি তোমাকে আরও দেখাই, আসো আরও চলো দেখাই। ধর আমাকে যদি কেউ বলে যে 1 মোল বন্ধন, তাহলে আমি বুঝবো এখানে আসলে 6.022 10⁻23টি বন্ধন আছে, কেমন? বন্ধন আছে। আর আমাকে যদি কেউ বলে 1 মোল কার্বন পরমাণু, তাহলে আমি বুঝবো এখানে 6.022 10⁻23টি কার্বন পরমাণু আছে। লাস্ট আমাকে যদি কেউ জিজ্ঞেস করে 1 মোল অক্সিজেন অণু, আমরা তাহলে এটার মূল বুঝবো। মোলার ভর হচ্ছে কত? মোলার ভর হচ্ছে তোমার এখানে 32 গ্রাম। আর এখানে কিন্তু মোলার ভর কত ছিল এটা লেখা হয় নাই, যদিও এখানে যদি লেখা নেই, এখানে তাহলে মোলার ভর কত ছিল? এটার ক্ষেত্রে কার্বন পরমাণুর ক্ষেত্রে মোলার ভর কিন্তু 12 গ্রাম, 12 গ্রাম। হ্যাঁ, আর এই 32 গ্রামের মধ্যে কয়টাই আছে? 6.022। 1 মোল মানেই 10⁻23টি আমার কাছে এখানে অক্সিজেন পরমাণু, অক্সিজেন অণু আছে, কারণ এটা অণুর ভর দেওয়া, অক্সিজেন অণু আছে, ঠিক আছে? এভাবে আমরা কিন্তু প্রতিটা ইন্টারপ্রিটেশন কী হবে সেই জিনিসটা আমরা এখানে কিন্তু বুঝতে পারলাম, কেমন? আশা করি এই জিনিসটা তোমরা সবাই এখানে ক্লিয়ার। তাহলে চলো আমরা আমাদের নেক্সটে চলে যাবো। আসো নেক্সটে যে জিনিসটা আমরা আলোচনা করবো, আমরা যে এসটিপি, এসএটিপি এসব কথা বলতেছি, এই জিনিসটা আসলে কী বোঝায়? তাহলে আমরা প্রথমে আগে এসটিপি নিয়ে আলোচনা করবো। এসটিপির পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। তাহলে এসটিপির পূর্ণরূপ কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। এখন এসটিপি যদি কেউ আমাকে বলে, তাহলে আমি কি বুঝবো? আমরা বুঝবো সেখানে এসটিপিতে টেম্পারেচার হয়ে থাকে 273 কেলভিন, আর প্রেশার হয়ে থাকে তোমার কাছে কত বলো? 1 অ্যাটমসফিয়ার। আগে প্রত্যেকটা ক্লিয়ার করে যাই, পরে হচ্ছে আমরা এগুলো প্রয়োগগুলো দেখব। তারপরে আমাদের আরেকটা আছে এসএটিপি, এসএটিপি বলতে আমরা কত বুঝে থাকি? এসএটিপি বলতে আমরা বুঝে থাকি, আমরা পুনরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট মানে ঠিক করে লিখে আমি এখানে ই হবে, এটা অ্যাম্বিয়েন্ট মানে সি মনে হচ্ছিল, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেশার। আর এইখানে তোমার কী হবে বলো? টেম্পারেচার কত হবে? টেম্পারেচার হবে তোমার কাছে 298 কেলভিন, আর প্রেশার হবে তোমার কাছে এখানে 1 ATM। আর আরেকটা আছে আমাদের কাছে এখানে এনটিপি মানে হচ্ছে নর্মাল টেম্পারেচার প্রেশার। আচ্ছা ভাই, আমরা নেক্সট লেকচারে এনটিপি থেকে স্টার্ট করব। তো আমাদের এই লেকচারে এটা হচ্ছে আমাদের পার্ট 1 এখানে শেষ হোক। পার্ট 2তে হচ্ছে আমরা এখান থেকে শুরু করবো, কেমন? তো সবাই তাহলে ভালো থাকবেন, পার্ট 2তে দেখা হবে। আসসালামু আলাইকুম।